আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি আফসানা সুরাইয়া। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে গুলি না চালানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। একই সঙ্গে রিটে কোটা আন্দোলনের ৬ জন সমন্বয়কে ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চাওয়া হয়। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চে দুপুরে শুনানি হওয়ার কথা রয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী মঞ্জুর আল মতিন প্রীতম ও আইনুন নাহার সিদ্দিকা লিপি এই রিট দায়ের করেন। রিটে মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশ মহাপরিদর্শক, সেনাবাহিনী প্রধান সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। এদিকে ঢাকা মহানগর গোয়েন্দা হেফাজত থেকেই কোটা সংস্কার আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ক। গেল রাতে ঢাকা মহানগর গোয়েন্দা অফিসে ধারণ করা ভিডিও বার্তায় সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, কোটা সংস্কারে তাদের মূল দাবি পূরণ হয়েছে। সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে সব শিক্ষা প্রতিষ্ঠান দ্রুত খুলে দেওয়ার আহ্বান জানান তিনি। কোটা আন্দোলন ঘিরে সহিংসতা ও অনাকাঙ্ক্ষিত ঘটনার নিন্দা জানিয়ে তদন্ত করে দ্রুত বিচারের দাবিও জানান এই সমন্বয়ক। সমন্বয়কের বিষয়ে বিস্তারিত জানাতে ডিবি কার্যালয় থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সুমন তানভীর। তানভীর, যারা ডিবি হেফাজতে আছেন তাদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে দেওয়া হয়েছে কিনা, এই বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদের। আপনি কিন্তু জানেন আজকে শুক্রবার থেকে যদি ধরি প্রায় 3 দিন এবং সার্জিস সহ যে 2 সমন্বয়ক অর্থাৎ তাদেরও 2 দিন, অর্থাৎ 2 থেকে 3 দিন হলো কিন্তু এই গোয়েন্দা বিভাগের কার্যালয়ে কিন্তু 6 সমন্বয়ককে রাখা হয়েছে। এবং গতকাল আমাদের ডিবি প্রধান হারুনুর রশিদ কিন্তু আমরা যখন প্রশ্ন করেছিলাম তখন কিন্তু তারা জানিয়েছিলেন যে তাদেরকে আসলে হেফাজতে রাখা হয়েছে, অর্থাৎ তাদের নিরাপত্তার স্বার্থে তাদেরকে এখানে নেওয়া হয়েছে। তাদের আশঙ্কা যেটা তারা তাদের জায়গা থেকে প্রকাশ করছেন যে লাস্ট যে আন্দোলনের নামে যে সহিংসতা হয়েছে আমাদের বাংলাদেশ রাজধানী সহ বাংলাদেশে, সেই সহিংসতায় তাদেরকে আসলে ব্যবহার করা হয়েছে। ভবিষ্যতে যাতে তাদেরকে কোনোভাবে ব্যবহার করা না হয় সেই জায়গা থেকে তাদেরকে কিন্তু এই ডিবি কার্যালয়ে তাদের হেফাজতে রাখা হয়েছে, তাদেরকে যাতে কেউ মোটিভেট করে তাদের নিজেদের মতো করে ব্যবহার করতে না পারে। আর যে পরিবারের কথাটি বলছেন, গতকাল আমরা দেখেছিলাম পরিবারের সদস্যরা কিন্তু এখানে এসেছিলেন এবং পরিবারের সদস্যদের এই যে ডিবি কার্যালয়ের মিন্টু রোডটি কিন্তু গতকাল অনেক বেশি আইন শৃঙ্খলা বাহিনী দ্বারা আসলে বেষ্টিত ছিল এবং ডিবি কার্যালয়ের এই গেট পর্যন্ত কিন্তু পরিবারের সদস্যরা গতকাল আসতে পারেননি, তাদেরকে আটকে দেওয়া হয়েছিল এবং তাদের দেখা করতে দেওয়া হয়নি। তবে আজকের পরিবেশটা কিন্তু আসলে ভিন্ন। আমরা যখন যোগাযোগ করেছি গোয়েন্দা পুলিশের বিভিন্ন শাখায় বিভিন্ন কর্মকর্তার সঙ্গে, তারা কিন্তু আসলে বিষয়টি অনেকটা চেপে যাচ্ছেন। আমরা আসলে এখন পর্যন্ত কনফিউজ যে পরিবারের সদস্যরা আসলে ডিবি কার্যালয়ের ভেতরে আছেন কিনা। তবে আমরা সর্বশেষ যেটা জানতে পেরেছি যে ডিবির যে 10 জন ডিসি আছে বিভিন্ন জনের, সেই 10 জন ডিসির সঙ্গে ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ অর্থাৎ ডিবি প্রধান হারুনুর রশিদ কিন্তু এখন সভা করছেন, অর্থাৎ মিটিং করছেন। এই মিটিং শেষে আসলে জানা যাবে যে এই যে আপনি বলছেন যে এই 6 জন যে সমন্বয়কারী তাদের আসলে ভবিষ্যৎ কি হবে, তাদেরকে আসলে আটক দেখানো হবে কিনা কিংবা তাদের এখনো এখানে হেফাজতে রাখা হবে কিনা, এই বিষয়গুলোর বিস্তারিত নিয়ে আমাদের সঙ্গে আসলে ডিবি প্রধান হারুনুর রশিদ কথা বলবেন। যদিও তার কথা বলার পূর্ব নির্ধারিত সময়সূচি কিন্তু দুপুর 12টায় ছিল, সেখানে এখন 2টা বাজে, অর্থাৎ 2 ঘন্টা হয়ে গেছে এই চলমান যে বৈঠক তিনি ভেতরে করছেন। সেই বৈঠক শেষে আসলে কার্যকরী কোনো এই 6 সমন্বয়কের ভবিষ্যৎ নিয়ে হয়তো তিনি আমাদেরকে কিছু জানাবেন এবং সেখানে আসলে পরিবারের সদস্যরা থাকেন কিনা সেটিও নিশ্চয়ই পরবর্তী সংবাদে আপনার সঙ্গে যুক্ত হয়ে আমরা জানাতে পারবো। জি, ধন্যবাদ আপনাকে। এদিকে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের আরেকটি অংশ পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে মিছিল নিয়ে আসতে গেলে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ সময় প্রায় 8 থেকে 9 জনকে আটক করা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে জানাতে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে আছেন সহকর্মী ইকবাল অনেক, তার কাছ থেকে জেনে নিব বিস্তারিত। অনেক, বর্তমানে সায়েন্স ল্যাব মোড়ের পরিস্থিতি কেমন দেখছেন? শিক্ষার্থীরা মূলত কি দাবি নিয়ে নেমেছিল জানাবেন আমাদের। স্ল্যাব মোড়ে হচ্ছে শিক্ষার্থীরা নিয়ে আসতে গেলে হচ্ছে পুলিশ ছত্রভঙ্গ করে দেয়। একটু যদি বলে রাখি, সকাল থেকে
ছিল বা তাদের আন্দোলন ছিল সেটি প্রত্যাহার করে নিয়েছে এবং তাদের আরেকটি অংশ কিন্তু সেই তাদের যে ভিডিও বার্তাটিকে প্রত্যাখ্যান করে সারা দেশে তারা কিন্তু আবারও অবস্থান কর্মসূচি এবং রাজধানীর বিভিন্ন পয়েন্টে কিন্তু এই শিক্ষার্থীরা তাদের অবস্থান কর্মসূচি পূর্ব পরিকল্পিত, কিন্তু তারা পরে তারা কিন্তু একটি মিছিল নিয়ে আসতে কিন্তু জন্য পুলিশের সঙ্গে একটু ধাওয়া সময় কিন্তু প্রায় আটক করে পুলিশ কিন্তু চলে গেছে এবং এই রয়েছে আরো অনেক সদস্য এবং তারা এখন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী হয়রানির শিকার হলে প্রক্টর অফিসকে অবহিত করার নির্দেশ দিয়ে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় থেকে সম্ভাব্য সকল সহযোগিতা করা হবে বলেও জানানো হয়েছে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও আইন শৃঙ্খলা বিনষ্টকারী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। সেই সাথে এ প্রক্রিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো নিরপরাধ শিক্ষার্থী যাতে হয়রানির শিকার না হয় তা নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানানো হয়েছে। যারা রাষ্ট্রকে অকার্যকর করতে চায় তারাই ধ্বংসযজ্ঞ চালিয়েছে, এমন মন্তব্য করেছেন 14 দলের নেতারা। দুষ্কৃতিকারীদের প্রতিহত করতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। দুপুরে রাজধানীর মহাখালীতে সেতু ভবন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ধ্বংসযজ্ঞ পরিদর্শন শেষে তারা এসব কথা বলেন ছাত্রদের আন্দোলনের উপর ভর করে পরিকল্পিতভাবে স্বাধীনতা বিরোধী শক্তি বিএনপি, জামায়াত শিবির রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে। তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবিও জানান তারা। এ বিষয়ে আরও জানাচ্ছেন এআর বাদল। মহাখালীতে সারি সারি পার্কিং করে রাখা যানবাহনের শুধু কঙ্কাল পড়ে রয়েছে। 18 জুলাই নাশকতাকারীদের হামলার শিকার হয়ে এমন দৃশ্য রাজধানীর সেতু ভবন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের। ভয়াবহ ধ্বংসলীলায় মেতে উঠেছিল দুষ্কৃতকারীরা। পুড়ে যাওয়া যানবাহন ও ক্ষতিগ্রস্ত ভবন দেখতে যান 14 দলের নেতারা। প্রথমেই সেতু ভবন পরিদর্শন করেন তারা। সেতু ভবনের পুরো এলাকা জুড়েই ছড়িয়ে ছিটিয়ে আছে পুড়ে যাওয়া আলামত। এরপর পরিদর্শন করেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। সেখানেও দেখা যায় পার্কিং করা সব গাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে। প্রায় সারা ভবনই আগুনে পোড়া ক্ষতচিহ্ন বহন করছে। সেদিনের আক্রমণের বর্ণনা দেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক। পরিকল্পিতভাবেই 150-200 বা তারও অধিক লোক এসে প্রথমে আমাদের এখানে ঢিল মারা শুরু করে, আমাদের গ্লাস ভেঙে ফেলে, আমাদের যারা সিকিউরিটি ছিল তাদেরকে আহত করে। তারপরে যেহেতু অফিস ছুটির সময় বাইরে যে কয়টি গাড়ি ছিল এবং ভিতরের গাড়ি সবগুলিতে প্রায় একই সময় তারা গাড়ির ছাদে উঠে লাঠি দিয়ে পিটাতে শুরু করে, গ্লাস ভেঙে ফেলে, তারপরে আগুন ধরিয়ে দেয়। ভবনগুলো পরিদর্শন শেষে 14 দলের নেতারা বলেন ছাত্র আন্দোলনের উপর ভর করে রাষ্ট্রকে ধ্বংস করতে এমন ধ্বংসযজ্ঞ চালিয়েছে। অপরাধীরা যেই হোক কঠোর শাস্তির দাবি জানান তারা। আজকে আর বলতে অসুবিধা নেই, যারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে এখন পর্যন্ত মেনে নিতে পারেনি, বিশ্বাস করে না, যারা এই দেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়, তাদেরই কর্মকাণ্ড হচ্ছে আজকে এই স্থাপনাগুলি ধ্বংস করে দেওয়া, যোগাযোগ ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া, দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে দেশকে পঙ্গুত্ব করে দেওয়া। আজকে এইটাই হচ্ছে তাদের একমাত্র লক্ষ্য। তাই আজকে দেশবাসীর উচিত সবাই ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার নেতৃত্বে এই দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়ানো এবং প্রতিহত করা। আর যেন এমন ঘটনা না ঘটে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানান 14 দলের নেতারা। এআর বাদল, RTV, ঢাকা। কোটা সংস্কার আন্দোলন চলাকালে স্বাস্থ্য অধিদপ্তরের চালানো হামলায় পুড়ে ছাই হয়ে গেছে 21টি গাড়ি।
ভাঙচুর করা হয় আরও 24টি গাড়ি। এতে প্রায় 35 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। তবে প্রকৃত ক্ষতি নিরূপণে 7 সদস্যের তদন্ত কমিটি গঠনের পাশাপাশি অজ্ঞাতদের আসামি করে মামলা হয়েছে। নিহান নন্দী ধারণ করা ছবিতে বিস্তারিত থাকছে রফিকুল ইসলামের রিপোর্টে। কোটা সংস্কার দাবিতে চলা আন্দোলনে গেল 18 ও 19 জুলাই রাজধানীসহ সারা দেশে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। আগুন দেয়া হয় বিটিবি ভবন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, সেতু ভবন, স্বাস্থ্য অধিদপ্তরের পুরনো ভবন ও মেট্রো রেল সহ সরকারি বেসরকারি অসংখ্য স্থাপনায়। কোটা সংস্কার করে প্রজ্ঞাপন জারির পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। এখন বের হয়ে আসছে ধ্বংসলীলার চিহ্ন। রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের পুরনো ভবনের প্রধান গেট পার হলেই চোখে পড়বে সারি সারি পোড়া গাড়ি। আগুনের শিখা থেকে রক্ষা পায়নি অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম MIS বিভাগের দেয়াল ও পাশে থাকা গাছও। সেদিনের ভয়াবহ হামলার গায়ে শিহরণ জাগানো বর্ণনা দেন প্রত্যক্ষদর্শীরা। ভাবছে তো হয়তো মানে ডিজি অফিস থাকবো না, হয়তো এটা পুড়ে যেতে পারে, এমন অবস্থা ছিল। আমরা এদিক পানি লয়া নিবেছি, এগুলো যদি নিবানো না যেত তা দেখা যেত এই বিল্ডিংটা পুরো শেষ। এত লোক আসছিল যে আমাদের পক্ষে সম্ভব ছিল না যে আপনার প্রতিরোধ করব। তারপরও প্রতিরোধ করছি, কিন্তু পরে আর কুলাইতে পারি না, ওরা আমাদের মারধর করছে, আগুন ধরাই দিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে অল্পের জন্য MIS সার্ভার কক্ষটি রক্ষা পেলেও যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। গাড়িগুলোর 21টাতে অগ্নিসংযোগ করে আর 24টা গাড়ি ভাঙচুর করে। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক 35 কোটি টাকার মতো হবে। আমরা একটা তদন্ত কমিটি করেছি, মানে এক্সাক্ট ক্ষয়ক্ষতির পরিমাণটা নিরূপণ করার লক্ষ্যে, আর সেই সাথে থানাতে মামলা করেছি। কোটা সংস্কার আন্দোলন চলাকালে রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে চালানো হামলা ও অগ্নিসংযোগের যে ক্ষতচিহ্ন দেখা যাচ্ছে তা দেখেই বোঝা যাচ্ছে সেদিনের ভয়াবহতার চিত্র। সারা দেশের সরকারি স্থাপনাগুলো টার্গেট করে চালানো এই নারকীয় ধ্বংসযজ্ঞ দেশের উন্নয়ন অগ্রগতিকে বাধাগ্রস্ত করার অভিসন্ধি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রফিকুল ইসলাম, RTV, ঢাকা। আন্দোলনের নামে অগ্নিসংযোগ ও নাশকতায় ক্ষতিগ্রস্ত গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী আঞ্চলিক কার্যালয় পরিদর্শন করেছেন সিটি মেয়র জায়েদা খাতুন। দুপুরে তিনি নগর ভবনে আগুনে পুড়িয়ে দেয়া বিভিন্ন যানবাহন ও ক্ষতিগ্রস্ত স্থাপনা ঘুরে দেখেন। বলেন, নাশকতার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে, রিপোর্টের ভিত্তিতে বিস্তারিত জানা যাবে। এ সময় সিটি কর্পোরেশনের সচিব আব্দুল্লাহ হান্নান, পুলিশের উপ কমিশনার ইব্রাহিম খান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গেল 20 জুলাই সিটি কর্পোরেশনের আঞ্চলিক কার্যালয়ে হামলা ও ভাঙচুর করে ময়লাবাহী 6টি গাড়ি, 2টি হুইল লোডার, রোলার সহ 14টি যানবাহনে অগ্নিসংযোগ করা হয়। ভাঙচুর করা হয় 8টি যানবাহন। প্রায় 1 মাস পর প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হলো। সকাল 11টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে অংশ নেন মন্ত্রিসভার সদস্য ও বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা। প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও কয়েকদিন সাধারণ ছুটি থাকায় মন্ত্রিসভায় বৈঠক হয়নি। সম্প্রতি কোটা আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও সার্বিক পরিস্থিতিতে ভবিষ্যৎ করণীয় বিষয়ে প্রধানমন্ত্রী মন্ত্রী সচিবদের নানা নির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে। মন্ত্রিসভা বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন বিষয়ে 2024 সালের দ্বিতীয় ত্রৈমাসিক প্রতিবেদন অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে। কারফিউ পরবর্তী পরিস্থিতি ও সরকারি স্থাপনায় হামলায় প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগের অধীনস্থ দপ্তর ও সংস্থার কী পরিমাণ ক্ষতি হয়েছে তার পরিসংখ্যান চাওয়া হয়েছে আজকের বৈঠকে। বিকেলে মন্ত্রিসভার বৈঠক নিয়ে সংবাদ সম্মেলন করবেন মন্ত্রিপরিষদ সচিব। কারফিউ শিথিলের সময় বাড়তে থাকায় কর্মব্যস্ত হয়ে উঠেছে রাজধানীর ঢাকা। নাশকতায় ক্ষতিগ্রস্ত হয়ে মেট্রো রেল ও এক্সপ্রেসওয়ে বন্ধ থাকায় মূল সড়কে রয়েছে যানবাহনের বাড়তি চাপ। কারফিউর 10ম দিন সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত 11 ঘন্টা শিথিল করা হয়েছে। কালও তা অব্যাহত থাকবে। ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী ও গাজীপুরের জন্য এই সূচি প্রযোজ্য। অন্য জেলার সিদ্ধান্ত জেলা প্রশাসকদের ঘোষণা অনুযায়ী চলছে। মঙ্গলবার পর্যন্ত অফিস চলবে সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত। সকাল 10টা থেকে বেলা 3টা পর্যন্ত 5 ঘন্টা খোলা থাকছে সব ব্যাংক।
ভাই আমাদের জন্য খুবই খারাপ প্রভাব ফেলতেছে ভাই। রোডে রাস্তাঘাট বন্ধ থাকার কারণে মারাত্মক পরিমাণে জ্যাম চলতেছে। অফিসগামী মানুষের একটা বিশাল অংশ মানে মেট্রোলে যাতায়াত করার কারণে অফিস টাইমে যে আগের যানজটটা হতো কিছুটা হলেও মানে লাঘব হয়েছিল। এখন মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেস বন্ধ থাকাতে একটু প্রেশারটা আগের মতোই একটু মানে বেড়েছে আর কি। এদিকে ঢাকা, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জে 11 ঘণ্টা করে কারফিউ শিথিল করায় পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে। বন্দরনগরী চট্টগ্রামে ভোর 6টা থেকে রাত 9টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। এতে মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় গতি ফিরেছে। দূরপাল্লার যানবাহন সহ সব ধরনের পরিবহন চলছে। বন্দরে পণ্য ওঠানামা অনেকটাই স্বাভাবিক হয়েছে। বরিশালেও কারফিউ শিথিল হওয়ায় বেড়েছে মানুষ ও গণপরিবহন চলাচল। নিত্য পণ্যসহ প্রয়োজনীয় জিনিসের জন্য বিভিন্ন দোকানপাটে ভিড় করছেন মানুষ। এছাড়াও সিলেট, রাজশাহী, রংপুর, মেহেরপুর সহ বিভিন্ন জেলায় স্বাভাবিকভাবে মানুষ ও যানবাহন চলাচল করছে। এতে অনেকটাই স্বস্তি ফিরেছে জনমনে। দর্শক, কিছুক্ষণ আগে রাজশাহীর কারফিউ পরিস্থিতি জানিয়েছেন সহকর্মী মোস্তাফিজ রকি। রাজশাহীতে কারফিউ 6টা থেকে রাত 8টা পর্যন্ত শিথিল রয়েছে। এই সময়টিতে সাধারণ মানুষ তাদের দৈনন্দিন জীবনে যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে সেরে ফেলার চেষ্টা করছে। সকাল থেকেই আমরা রয়েছি এবং সকাল থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যথাসময়ে ব্যাংক, বিমা প্রতিষ্ঠান এবং অফিস আদালত যেগুলো রাজশাহীতে রয়েছে সেগুলো কিন্তু আসলে খুলে দেওয়া হয়েছে। পাশাপাশি আমরা দেখেছি যে সে সমস্ত প্রতিষ্ঠানগুলোতে কিন্তু যারা সেবা প্রত্যাশী রয়েছেন সেগুলোতে কিন্তু সেবা নিতে তাদের যে উপচে পড়া ভিড় সেগুলো কিন্তু আমরা লক্ষ্য করেছি। এছাড়াও সকাল থেকে আমরা দেখেছি যে সড়কে রিক্সা, অটোরিকশা সহ অন্যান্য যে যানবাহনগুলো রয়েছে সেগুলোর কিন্তু আমরা সরব উপস্থিতি দেখেছি। এছাড়াও কিছুক্ষণ আগে আমি রাজশাহী যে বাস টার্মিনাল রয়েছে সেখান থেকে ঘুরে এসেছি এবং সেখানেও কিন্তু আমরা দেখেছি যে সমস্ত দূরপাল্লা যানবাহনগুলো রয়েছে বিশেষ করে বাস, সেগুলো কিন্তু আসলে যাত্রী নিয়ে কিন্তু তারা কিন্তু বিভিন্ন দেশের বিভিন্ন স্থানে ছেড়ে গিয়েছে। তবে ট্রেন কিন্তু এখন পর্যন্ত ছেড়ে যায়নি, কারণ ট্রেনের বিষয় নিয়ে এখনও কোনো ধরনের সিদ্ধান্ত হয়নি বলে আমাদেরকে রাজশাহী রেল স্টেশনে যিনি ম্যানেজার রয়েছেন তিনি কিন্তু আসলে জানিয়েছেন। এদিকে আপনারা জানেন যে আজকে কিন্তু বৈষম্য ছাত্রবিরোধী আন্দোলনের যে বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচি ছিল সেটি কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা কোটা সংস্কার আন্দোলনের যারা নেতৃবৃন্দ ছিলেন তারা কিন্তু আসলে আজকে তাদের যে কর্মসূচি ঘোষিত সেটি কিন্তু পালন করেছে। ঠিক ঠিক দুপুর 12টার দিকে তারা কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে কাজলা গেট রয়েছে সেই গেটের সামনে থেকে কিন্তু তারা আসলে একটি অবস্থান নেন। এরপরে কিন্তু তারা বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলটি বিনোদপুর গিয়ে তারা কিন্তু আসলে শেষ করেন এবং শান্তিপূর্ণভাবে বলা যায় যে তাদের যে কর্মসূচি সেটি কিন্তু তারা শেষ করেছে। অন্যদিকে কিন্তু আমরা দেখেছি যে কারফিউ পাশাপাশি যে বৈষম্য ছাত্রবিরোধী আন্দোলনের যাদের নেতাকর্মীদের কিন্তু আজকে যেহেতু কর্মসূচি ছিল এই কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্যরা ছিলেন তারা কিন্তু আসলে বেশ সতর্ক অবস্থানে রয়েছেন। পাশাপাশি আমরা কিন্তু দেখেছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন পর্যন্ত আসলে বিভিন্ন মনোবল অবস্থান করছে। এক কথায় বলা যায় যে রাজশাহীর পরিস্থিতি এখন অনেকটা কিন্তু স্বাভাবিক হতে শুরু করেছে। রাজশাহী কারফিউ পরিস্থিতি জানাচ্ছিলেন মুস্তাফিজ রকি। একের পর এক প্রতিকূল পরিবেশে পর্যটক শূন্য হয়ে পড়েছে পর্যটন জেলা মৌলভীবাজার। ঈদুল আজহার সময় বন্যা এরেশ কাটিয়ে না উঠতেই কোটা সংস্কার আন্দোলনের পর সারা দেশে কারফিউ জারিতে বন্ধ হয়ে যায় পর্যটন স্পটগুলো। এতে চরম ক্ষতির মুখে পড়েন এই পেশার সঙ্গে জড়িতরা। মৌলভীবাজার থেকে চৌধুরী ভাস্কর হোমের পাঠানো তথ্যচিত্র জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। পর্যটক শূন্য প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি মৌলভীবাজার। বন্যা আর কারফিউর কারণে পর্যটকদের আনাগোনা নেই বললেই চলে। করোনার ধকল কাটিয়ে ঘুরে দাঁড়াতে শুরু করলে হানা দেয় ভয়াবহ বন্যা। ফলে গেল ঈদুল আজহায় ভরা মৌসুমেও পর্যটকহীন থাকে জেলার দর্শনীয় স্থানগুলো। মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা দেয় কোটা সংস্কার আন্দোলনের জেরে শুরু হওয়া কারফিউ। বর্তমানে আমরা বলতে গেলে গেস্ট শূন্য, ওই ক্ষেত্রে আমরা 60%, 65% পর্যন্ত ছাড় দিয়ে রাখছি যেন আমার এইখানে পর্যটনের আগমন হয়। পর্যটক না থাকায় জেলার হোটেল, রিসোর্ট, রেস্টুরেন্ট থেকে শুরু করে সব খাতের ব্যবসায়ীরা লোকসানের মুখে পড়ে। কাজ নেই জেলার অর্ধশত ট্যুর গাইডদের, লোকসানে পরিবহন ব্যবসায়ীরাও। আমাদের অনেক লোকসান হয়েছে, বন্ধ রাখতে হয়েছে। আর তো এখন খুব চললেও আমরা
এই লুৎকার পূরণ হওয়া সম্ভব নয়। গাড়িগুলো বন্ধ থাকার কারণে আমাদের অনেক লোকসান হইতেছে, আমরা ভর্তুকি দিতেছি। সারা দেশে যে কারফিউ জারি হয়েছে, যার ফলে টুরিস্টরা আছেন, পর্যটকরা আছেন, তারা এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণ করতে পারছেন না, যার ফলে শ্রীমঙ্গলেও পর্যটন শূন্য রয়েছে। এমন অবস্থায় কর্মচারীদের বেতন, বিদ্যুৎ বিল সহ মেইনটেনেন্স খরচ চালাতে হিমশিম খাচ্ছেন হোটেল, রিসোর্ট ও রেস্টুরেন্ট মালিকরা। গেস্ট আসে, কিছু টাকা পায়, সেটা দিয়ে আমাদের সংসার চলে, বিজনেস চলে, কিন্তু যখন কোনো গেস্ট থাকে না তখনও দেখা যায় ঠিক একই পরিমাণ ভ্যাট আমাদের দিতে হচ্ছে। ক্ষতির হাত থেকে জেলার পর্যটন শিল্প রক্ষায় সহযোগিতা চান এ খাতের ব্যবসায়ীরা। চলমান কারফিউ, দূরপাল্লার বাস চলা বন্ধ, ট্রেন বন্ধ, ফলে আমাদের পর্যটক একবারে আসলেন না এবং যাদের অগ্রিম বুকিং ছিল তারা বুকিং ক্যান্সেল করলেন। এতে করে আমরা আবার এমনভাবে ক্ষতিগ্রস্ত হলাম, যখন আমরা এই ক্ষতি কাটিয়ে উঠে আমাদের জন্য অনেক কষ্টের কাজ হয়ে দাঁড়াবে। এই পরিপ্রেক্ষিতে আমরা পর্যটন মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমাদের পাশে দাঁড়ায়। আবারও স্বরূপে ফিরবে মৌলভীবাজারের পর্যটন শিল্প, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। সৈয়দা সামিয়া তামান্না, RTV। পিবিআই কর্মকর্তা মাসুদ পারভেজ ভূঁইয়ার মৃত্যুতে গ্রাম জুড়ে চলছে শোকের মাতম। সন্তান হারিয়ে দিশেহারা অসুস্থ মা দাবি তুলেছেন সন্তানের মৃত্যুর সঠিক বিচারের। কোটা সংস্কার আন্দোলন চলাকালে ঢাকায় দুর্বৃত্তদের হাতে নিহত হন নারায়ণগঞ্জ পিবিআইয়ের ইন্সপেক্টর মাসুদ পারভেজ ভূঁইয়া। এলাকায় পরিচিত ছিলেন পরোপকারী পুলিশ কর্মকর্তা হিসেবে। ময়মনসিংহ থেকে মোজাম্মেল খোকনের তথ্য ছবিতে এ বিষয়ে জানাচ্ছেন ইমরুল কায়েস। গুলজান বেগম, বয়স 100 শরীরে বেঁধেছে ডায়াবেটিস, কিডনি সমস্যা এবং উচ্চ রক্তচাপ সহ নানা রোগ। শরীরের সব রোগ ছাপিয়ে এই বৃদ্ধাকে দিশেহারা করেছে আদরের সন্তানের মৃত্যু। সন্তানের ফ্রেমবন্দি এই ছবি নিয়েই আহাজারি নিহত পিবিআই কর্মকর্তা মাসুদ পারভেজ ভূঁইয়ার মায়ের। অসুস্থ মায়ের চিকিৎসার সব ভার বহন করা ছেলের মৃত্যু মেনে নিতে পারছে না মা গুলজান বেগম। বাসার থেকে খবর দিয়ে নিছে, তো না হচ্ছে আমি একটু দেখে এই খবর দে এই 10 জন মাইসে গেরো হরিয়া দৌড় দিতে আসছে না। আমি চাই বিচার, আমি বিচার চাই। স্ত্রী ও 3 সন্তান নিয়ে রাজধানীর রামপুরা বনশ্রী এলাকায় বসবাস ছিল পিবিআই কর্মকর্তা মাসুদের। মাসুদকে হারিয়ে দিশেহারা স্বজনরা। ঘটনার সুষ্ঠু বিচার দাবি তাদের। মাগরিব নামাজ পড়ছে, মাগরিব নামাজ পড়ে বাইরে হইছে, কে বা কারা একজন লোক, কাছের লোক তারা নিছে, নিয়া এই রামপুরা 1 নম্বর রোডে তারা নিছে, নিয়া চাটা খাওয়াইছে, খাওয়াইয়া ক্রমে ক্রমে আগায়া পরে কিছুক্ষণ পরেই এই ভাইয়ের নাম্বার দিয়ে ভাবিরে ফোন দিছে। এই ফোন নাম্বারে দেখতে আপনি কি বলছে স্বামী তে আপনার স্বামী তো এই অবস্থা, তা আপনি লাশটা নিয়ে যান। ওই এলাকার জন্য সে একজন নিবেদিত প্রাণ ছিল। এলাকার প্রত্যেক মানুষই তার জন্য এই দোয়া করতেছে এবং কান্নাকাটি সবাই করছে। স্বাভাবিক জীবনযাপন করছে সাধারণ মানুষের মতো। ভাই আমাদেরকে অনেক আগলে রাখছে। এখন ভাই যা আমাদের কিভাবে ছেড়ে চলে যাবে আমরা কখনো কল্পনা করতে পারিনি। গত 19 জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে একদল দুর্বৃত্তের হাতে নৃশংস হামলার শিকার হন নারায়ণগঞ্জের পিবিআই কর্মকর্তা মাসুদ পারভেজ ভূঁইয়া। পরে রাজারবাগ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 21 জুলাই মারা যান। পরে রোববার রাতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে। ইমরুল কায়েস, RTV। গতি পাচ্ছে দুর্নীতির মামলাগুলো। 3 মাস 3 আগে সরকারি কর্মকর্তাদের দুর্নীতির তথ্য সামনে আসলে তৎপর হয় দুদক। সম্প্রতি কোটা সংস্কার আন্দোলন ও সাধারণ ছুটির কারণে সরকারি অফিস বন্ধ থাকে। তবে আন্দোলনের সময় দুর্নীতি দমন কমিশন দুদকের কাজের কোনো ব্যাঘাত ঘটেনি বলে দাবি সংস্থাটির আইনজীবী অ্যাডভোকেট খুরশিদ আলম খানের। ইকবাল অনেকের রিপোর্টে এর বিস্তারিত। সরকারি চাকুরিদের দুর্নীতি, অর্থ পাচারের বিষয়টি আলোচনায় আসে গত 31শে মার্চ। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদকে নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর তৎপর হয়ে ওঠে দুর্নীতি দমন কমিশন দুদক। প্রতিদিনই কোনো না কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কর্মকর্তাকে তলব শুরু করে সংস্থাটি। মামলাও হয় বেশ কয়েকজনের বিরুদ্ধে। বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযানও চালায় দুদক। আলোচিত এই ইস্যুর মাঝেই সামনে আসে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন সংঘাতে স্থবিরতার পর টানা 3 দিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়। কারফিউর কারণে সরকারি বেসরকারি অফিসের কার্যক্রম চলে ধীর গতিতে।
প্রশ্ন ওঠে এমন পরিস্থিতিতে সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ, রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান, সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান হোসেন সহ চলমান দুর্নীতির মামলাগুলো কি চাপা পড়ে যাবে? এই ধরনের কোনো সম্ভাবনাই নেই। তবে যখন সরকারি ছুটি থাকে স্বাভাবিকভাবেই দুর্নীতি দমন কমিশনও বন্ধ থাকে। আর কারফিউর যে কতক্ষণ শিথিল থাকে সেই কতক্ষণ সরকারি টাইম আওয়ারে কাজ করছে। কাজেই আন্দোলনে বা কারফিউতে দুর্নীতি দমন কমিশনের কাজে কোনো ব্যাঘাত ঘটছে না। দুর্নীতির মামলা ও তদন্তাধীন বিষয়গুলো নিয়ে কাজ করছে দুদক কর্মকর্তারা। চলমান যে মামলাগুলো আছে ওগুলো দ্রুততার সঙ্গে চলে যাচ্ছে। যেগুলো তদন্ত করে আদালতে জমা দেওয়া হয়েছে সেগুলো এখন বিচারিক পর্যায়ে সাক্ষ্য চলছে, কোনোটা অভিযোগ গঠন পর্যায়ে আছে। আর যেগুলো তদন্ত শেষ হয় নাই সেগুলো দ্রুত তদন্ত শেষ করার দিকে এগিয়ে যাচ্ছে। স্বার্থন্বেষী কোনো মহল সুযোগ নেয়ার চেষ্টা করলেও কেউ পার পাবে না বলে জানান দুদকের এই আইনজীবী। এবং কোনো ভেস্টেড গ্রুপ, কোনো স্বার্থান্বেষী মহল এর কোনো সুযোগ নিতে পারবে না। ইকবাল অনিক, RTV, ঢাকা। দর্শক, দুপুরের সংবাদ এ পর্যন্ত। সবচেয়ে সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 241141 নম্বরে ডায়াল করুন। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।